ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কাটে বন্ধুদের সাথে। বন্ধুদের সাথেই আনন্দ, বন্ধুদের সাথেই কষ্ট, বন্ধুদের সাথেই দুঃখ ভাগ করে নেয় আমরা। আর বন্ধুদের সাথেই আমরা সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করি। তাই আজকে আমরা বন্ধুদের সাথেই হারিয়ে যাব ভয়ের রাজ্য আজিমপুরে। ইয়েস, এখন সময় হারিয়ে যাওয়ার। আর আজকে এই বন্ধুদের নিয়েই অজিনপুরে যে ঘটনাটি ঘটেছে সেটাই আমি পড়ে শোনাচ্ছি। ঘটনাটি নাবিল নামের একজনের এবং এটি সংগ্রহ করেছেন সাবিত আলম। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আপনার পরিবারও ভালো আছে। এটা 2014 সালের একটি ঘটনা। আমি এবং আমার কয়েকজন রুমমেট ঢাকার একটা হোস্টেলে থাকতাম। আমাদের সবার মাঝে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমার ফ্রেন্ড সার্কেলের মাঝে একজনের একটি গাড়ি ছিল, যে হোস্টেলে থাকতো না কিন্তু আমাদের সাথে নানান জায়গায় ঘুরতে যেত। আমরা মন চাইলেই প্রায় দেশের উত্তরাঞ্চল বা পাহাড়ি এলাকা ঘুরতে যেতাম। আমরা খরচগুলো সবাই ভাগ করে নিতাম যেন কারো উপরে বাড়তি চাপ না পড়ে। খাবার, রান্না, হোটেল সব খরচই আমরা ভাগ করে নিতাম। আমি নিজেও তখন পড়াশোনা করছিলাম আর সময়টা বেশ ভালো কাটছিল। একবার ফ্রেন্ড ট্রিপে এমন এক ঘটনা ঘটেছিল যা আজও আমাদের মনে গেঁথে আছে। সেই ঘটনাটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমাদের পরিকল্পনা অনুযায়ী সাপ্তাহিক ছুটিতে আমরা শনিবার বিকেলে যাত্রা শুরু করলাম। উদ্দেশ্য নানান পাহাড়ি অঞ্চল। আমাদের টার্গেট ছিল রাতের মধ্যেই নির্ধারিত গন্তব্যে পৌঁছাবো। সেখানে পৌঁছে কোনো একটি হোটেল বুক করে রাতটা কাটিয়ে দেব। পরদিন অর্থাৎ রবিবার আমরা আশেপাশের দর্শনীয় স্থানগুলো দেখব। তারপর সন্ধ্যার দিকে আবার বাড়ির পথে রওনা দেব এবং রাতের মধ্যেই হোস্টেলে ফিরে আসব। আমাদের হোস্টেল জীবনটা এভাবেই কাটছিল। একবার ভাগ্যের ফেরে আমরা সবাই একসঙ্গে দুদিনের ছুটি পেয়ে গেলাম। তাই আমরা বড়সড় একটা ট্রিপের প্ল্যান করলাম। ছাত্র অবস্থায় আমাদের আর্থিক সংস্থান ছিল সীমিত। বাড়ি থেকে পাঠানো খরচের টাকা দিয়েই পুরো মাস চলতে হতো। তাই আমাদের ভ্রমণের পরিকল্পনাও সেই বাজেট অনুযায়ী হতো। আমাদের হোটেলের ভাড়া, জ্বালানি খরচ এবং খাওয়া দাওয়ার জন্য একটা বাজেট তৈরি করে নিলাম। তারপর সন্ধেবেলায় আমরা যাত্রা শুরু করলাম। প্রায় 5 থেকে 6 ঘন্টা ভ্রমণের পর আমরা পাহাড়ি এলাকায় প্রবেশ করলাম। আমাদের মূল উদ্দেশ্যই পাহাড়ের দিক ট্র্যাভেল করা। যারা সিলেটের পাহাড়ি পথে ভ্রমণ করেছেন তারা নিশ্চয়ই জানেন রাতের বেলায় পাহাড়ে গাড়ি চালানো কতটা রোমাঞ্চকর। একদিকে যেমন আনন্দ লাগে, তেমনি গা ছমছম বুড়ে ওঠে একটু পরপর। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর দূরে পাহাড়ের ঢালে ছোট ছোট আলোর বিন্দু জ্বলজ্বল করে। এই দৃশ্য দেখতে দেখতে মনে অদ্ভুত এক অনুভূতি হয়। আমরা ভাবতাম এখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে। যদি আমাদের এখানে থাকতে হতো তাহলে কেমন হতো সেটা। সে যাই হোক, আমরা তখন কেবল ভ্রমণটাই উপভোগ করছিলাম আর রোমাঞ্চের খোঁজে আমরা আরও দুর্গম রাস্তা ধরে এগোতে শুরু করেছিলাম। আমাদের মধ্যে যারা আগেই পথে এসেছিল তারা রাস্তাঘাট সম্পর্কে জানত। আমরা সবুজ পাহাড়গুলো পেছনে ফেলে টিলার মতো রুক্ষ পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম। গাড়ি চলছিল। আমাদের এক ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিল আর একজন তার পাশে সামনের সিটে বসেছিল। আমরা বাকি 3 জন পেছনের সিটে ছিলাম। কিছুক্ষণ চলার পর রাস্তাটা ক্রমশ ফাঁকা হতে শুরু করলো। রাস্তায় অন্য কোনো গাড়ি আর চোখে পড়ছিল না। অনেকক্ষণ পর হয়তো একটা বাস, ভ্যান বা অন্য কোনো গাড়ি দেখা যাচ্ছিল। বেশিরভাগ সময়ই আমাদের গাড়িটা সেই নির্জন পথে একাই চলছিল। গাড়ির পেছন দিকে তাকালে রেড একটা লাইটের আলোয় যতটুকু দেখা যায় তার বাইরে শুধুই নিকষ কালো অন্ধকার। আর চাঁদের আলোয় পাহাড়ের চূড়াগুলো ভেসে উঠছিল একের পর এক। ভাই, সেই দৃশ্যটা যে কেমন ছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ভ্রমণের আনন্দ শুধু গন্তব্যে পৌঁছানোই নয়, যাত্রাপথেও লুকিয়ে থাকে। আমাদের সেই যাত্রাও ছিল দারুণ উপভোগ্য। এতক্ষণ পর্যন্ত সবকিছুই ছিল মজার, কিন্তু এরপর এমন কিছু ঘটল যা আমাদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল। আমরা জানতাম যে পৃথিবীতে অনেক অজানা বিষয় আছে, কিন্তু কখনো ভাবিনি যে তেমন কিছুর মুখোমুখি হতে হবে আমাদের। গাড়িটা চলতে চলতে হঠাৎ করেই যেন কন্ট্রোল হারাতে শুরু করলো। আমরা বেশ খাড়া একটা চড়াই বেয়ে উঠছিলাম আর গাড়িটা কিছুতেই তার গতি বাড়াতে পারছিল না। আমার বন্ধু যে গাড়ি চালাচ্ছিল সে বলল, তোমরা সবাই গাড়ি থেকে নামো, আমি একা গাড়িটা উপরে তোলার চেষ্টা করছি। আমরা যেখানে ছিলাম সেটা একটা ভয়ঙ্কর মোড় ছিল। আমরা সবাই গাড়ি থেকে নেমে গাড়িটা ঠেলতে শুরু করলাম। আমাদের সম্মিলিত চেষ্টায় গাড়িটা সেই খাড়া মোড়টা পার হতে পারল। যখন আমরা গাড়ি থেকে নেমেছিলাম তখন সেই মোড়ের নিচের দিকে তাকিয়ে দেখেছিলাম। সত্যি বলতে একটা ভয়াবহ বাঁক ছিল। আমার মনে হচ্ছিল যদি গাড়িটা এখান থেকে কন্ট্রোল হারায় তাহলে কোথায় গিয়ে থামবে। এর হয়তো কোনো চিহ্নও খুঁজে পাওয়া যাবে না। আমরা গাড়িটা ঠেলে মোড়টা পার করলাম ঠিকই, কিন্তু গাড়িটা সম্ভবত অতিরিক্ত চাপে ক্ষতিগ্রস্ত হয়েছিল। গাড়িটা এমনভাবে চলছিল যেন তার মধ্যে কোনো প্রাণ নেই।
আমরা একটা মোড় পার করলাম, কিন্তু গাড়ির অবস্থা দেখে একদমই মনে হচ্ছিল না এটাকে নিয়ে খুব বেশি দূরে এগোনো যাবে। গাড়িতে বসে থেকেও একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। আমরা কোনো মতে গাড়িটা উপরে তুললাম। তখন আমি আমার বন্ধুকে বললাম, গাড়িটা একটু থামা, পানি, তেল এগুলো সব পরীক্ষা করে নে। কিন্তু যেই আমরা গাড়ি থেকে নামলাম, চারপাশের পরিবেশ দেখে আমাদের মেজাজটাই বিগড়ে গেল। চারিদিকে পাহাড়ি অঞ্চল, কিন্তু কোথাও আলো জ্বলছে না। যতদূর চোখ যায় কোনো আলো বা জনবসতি এসবের চিহ্ন নেই। কোনো মানুষের অস্তিত্ব তাই টের পাওয়া যাচ্ছিল না। 5 বন্ধু একসঙ্গে থাকা সত্ত্বেও আমাদের সাহস হচ্ছিল না। আমরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমার বন্ধু বলল, গাড়িতে বসে থাকো, একটু সামনে গেলেই হয়তো কোনো আবাসিক এলাকা পাওয়া যাবে, সেখানে কোনো মেকানিক পেলে তাকে গাড়িটা একটু দেখাবো। কিন্তু এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। তখনও আমাদের সঙ্গে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এটা ছিল কেবল আমাদের মনের ভয় আর চারপাশের নিঃশব্দ পরিবেশের প্রভাব। আমাদের উচিত ছিল গাড়িটাকে কিছুক্ষণ বিশ্রাম দেওয়া, পানি দিয়ে ইঞ্জিন ঠান্ডা করা এবং তারপর আবার যাত্রা শুরু করা। যাই হোক, ভয় আমাদের স্বাভাবিক চিন্তাভাবনাকে ততক্ষণে ক্র্যাশ করে ফেলেছে। আমরা সামনে এগোতেই গাড়িটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। এবার আর কোনোভাবেই চলছিল না। আমরা যেখানে প্রথমবার থেমেছিলাম সেখানে সমতল জায়গা ছিল, যেখানে দাঁড়িয়ে গাড়িতে পানি ভরা যেত। কিন্তু এখন আমরা যেখানে আটকে গেছি সেই জায়গাটা আরও বেশি দুর্গম এবং ভীতিকর লাগছিল। এখন আর আমাদের ইচ্ছায় থামা বা চলার কোনো উপায় ছিল না। আমরা বাধ্য হয়েই থেমে গেলাম। আমরা অন্ধকারে দাঁড়িয়ে বারবার চাবি ঘুরিয়ে গাড়িটা চালু করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। তারপর গাড়ির হুড খুলতেই ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে এলো। আমাদের সেই বন্ধু, যার গাড়ি, সে বলল, আমার মনে হচ্ছে বড় কোনো সমস্যা হয়েছে। এখন কি করব? মেকানিক না আসা পর্যন্ত এটা ঠিক হবে না। আমাদের মনটা ভেঙে গেল। এমন এক জায়গায় আটকে পড়েছি যে ভয় লাগতে শুরু করেছে। আমরা 5 জন রাস্তার ধারে বসে পড়লাম। আশেপাশে কোনো বসতি নেই, কোনো গাড়িও আসছে না। আমরা ঠিক করলাম যদি কোনো গাড়ি আসে তাহলে তাদের কাছে সাহায্য চাইব। কোনোভাবে কাছাকাছি কোনো বসতিতে পৌঁছতে পারলে সেখান থেকে মেকানিক নিয়ে আসা যাবে। কিন্তু অনেক সময় কেটে গেল, কোনো গাড়ি, ট্রাক বা বাইকের দেখা পেলাম না। আমরা বসে বসে আল্লাহর নাম নিতে লাগলাম। চারপাশের নীরবতা এতটাই গভীর ছিল যে মনে হচ্ছিল 2 কিলোমিটার দূরে কোনো শব্দ হলেও তা এখানে স্পষ্ট শোনা যাবে। আমরা এমন এক জায়গায় পৌঁছেছিলাম যেখানে চারপাশে কিছু গাছপালা ছিল। আমরা যে রাস্তায় ছিলাম তার একদিকে ছিল গভীর খাত আর অন্যদিকে খাড়া পাহাড়। হঠাৎ আমাদের মনে হলো পাহাড়ের উপর থেকে কেউ যেন হেঁটে হেঁটে রাস্তার দিকে নেমে আসছে। আপনারা হয়তো সেই ভয়টা অনুভব করতে পারবেন না, কিন্তু চোখ বন্ধ করে একবার নিজেকে ওই পরিস্থিতিতে কল্পনা করুন। আমরা স্পষ্টতই কারো হাঁটার আওয়াজ পাচ্ছিলাম, যেন কেউ পাহাড় থেকে নামছে, কিন্তু অন্ধকার এতটাই ঘন ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। আমরা সবাই নিজেদের মোবাইলের টর্চ লাইট একসঙ্গে সেই শব্দের উৎসের দিকে ফেললাম এবং বললাম, সামনে এসো, কে ওখানে? আমরা ভেতরে ভেতরে ভয়ে কাঁপছিলাম। তখন হঠাৎ আমার মনে হলো একটা গাছের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। লোকটা শার্ট প্যান্ট পরা ছিল আর তার হাবভাব বেশ অদ্ভুত। আমাদের মনে প্রশ্ন জাগলো, ওটা কি কোনো মানুষ নাকি অন্য কিছু? আমরা জিজ্ঞেস করলাম, তুমি কে? সে আবার সেই অদ্ভুত আওয়াজে কিছু একটা বলল। হয়তো সে আমাদের কিছু বলতে চাইছিল। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু তার অবয়বটা কিছুটা বোঝা যাচ্ছিল। কিন্তু সে কি বলতে চাইছে বা কোন ভাষায় কথা বলছে আমরা কিছুই বুঝতে পারছিলাম না। আমরা সাহস করে তার মুখের উপর আলো ফেললাম এবং একটু কাছে এগিয়ে গেলাম। আমরা আবার জিজ্ঞেস করলাম, কে কে তুমি? যখন আমরা তার মুখে আলো ফেললাম তখন দেখলাম সে একজন সাধারণ মানুষই, কিন্তু সে এমনভাবে কথা বলছিল যেন তার কথা বলার সমস্যা আছে। তার শারীরিক ভাষা এবং কথা বলার ধরন দেখে আমরা বুঝতে পারলাম যে সে এই অঞ্চলের লোক আর পাহাড়ের উপরেই তার বাড়ি। সে ইশারায় আমাদের বোঝালো যে যদি আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে সে তা করতে প্রস্তুত। আমরা তাকে আমাদের গাড়ির সমস্যার কথা বললাম। যে লোকটাকে দেখে আমরা এতক্ষণ ভয় পাচ্ছিলাম, হয়তো আল্লাহই তাকে ফেরেশতা রূপে আমাদের সাহায্যের জন্য পাঠিয়ে দিয়েছেন। আমরা তার সাহায্যে গাড়িটা পরীক্ষা করলাম, কিন্তু সে তার অদ্ভুত ভঙ্গিতে যা বলল তা থেকে আমরা কিছুই বুঝতে পারলাম না। তার সঙ্গে কথা বলাটা বেশ কঠিন ছিল। সে ইশারায় আমাদের বলল, তোমরা আমার বাড়িতে চলো, রাতটা সেখানে কাটিয়ে দাও, গাড়িটা এখানেই তালা দিয়ে রাখো, সকালে আমি কোনোভাবে মেকানিক ডেকে তোমাদের গাড়ি ঠিক করার ব্যবস্থা করে দেব। এর বেশি সাহায্য আমি করতে পারবো না। আমরা বন্ধুরা মিলে আলোচনা করলাম যে এখন কি করা উচিত। আমাদের কাছে আর কোনো উপায়ও ছিল না, তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা তার বাড়িতেই রাত কাটাবো। সে বলল, এখান থেকে জনবসতি অনেক দূরে, আমাদের পাহাড় বেয়ে অন্যদিকে নামতে হবে। যদিও দূরত্বের দিক থেকে জনবসতি কাছেই, কিন্তু পথটা পাহাড়ের ভেতর দিয়ে, যা বেশ সময় সাপেক্ষ।
আমরা ঠিক করলাম রাতটা তার বাড়িতেই কাটাবো। আমরা তাকে আমাদের সিদ্ধান্তের কথা জানালাম। লোকটা সামনে সামনে হাঁটতে লাগলো, আমরা তার পেছন পেছন। সে পাহাড়ি এলাকার লোক হওয়ায় তার সমস্যা হচ্ছিল না, কিন্তু তাকে অনুসরণ করতে গিয়ে আমাদের বেশ কষ্ট হচ্ছিল। আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাকে অনুসরণ করতে করতে আমরা প্রায় অনেক দূর চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম পুরনো মাটি দিয়ে তৈরি একটা বাড়ি। লোকটি দরজা খুলে আমাদের ভেতরে আসতে বলল। সে ভেতরে ঢুকল। সেখানে একটা মাত্র ঘর, যার নিচে কিছু ড্রয়ার ছিল। আমাদের কাছে পুরো ব্যাপারটা খুব অদ্ভুত লাগছিল। জীবনে এমন অভিজ্ঞতা আমাদের কখনো হয়নি। এমন ধরনের বাড়িও আমরা আগে কখনো দেখিনি। যাই হোক, পরিস্থিতি এমন ছিল যে আমাদের আর কিছু করারও ছিল না। আমাদের একমাত্র চিন্তা ছিল কিভাবে রাতটা পার করা যায়। লোকটি বলল, তোমরা এখানে আরাম করে বসো, সকাল হলে কিছু একটা ব্যবস্থা করা যাবে। আমরা আমাদের ব্যাগগুলো রাখলাম। গাড়ি থেকে কিছু জরুরি জিনিসপত্র আমরা সঙ্গে নিয়ে এসেছিলাম। গাড়িটা আমরা সেখানেই লক করে রেখে এসেছিলাম। বাড়িটার ভেতরে তেমন কোনো আলোর ব্যবস্থা ছিল না। কিছুক্ষণ পর আমরা খেয়াল করলাম ঘরের এক কোণে একটা পাতার বিছানা রয়েছে, আর পাতার বিছানায় কেউ একজন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। পাতার বিছানাটা অস্বাভাবিক লম্বা ছিল। যে লোকটা আমাদের এখানে নিয়ে এসেছিল সে আমাদের কোনো কথা না বলেই ঘর থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেল। আমরা অন্ধকারে একে অপরের সঙ্গে ফিসফিস করে কথা বলছিলাম। হঠাৎই আমরা বুঝতে পারলাম পাতার বিছানায় শুয়ে থাকা লোকটি কাশতে শুরু করেছে। তার কাশির শব্দ এতটাই ভয়ঙ্কর ছিল যে আমরা ভয়ে আটকে উঠলাম। তার উপস্থিতিতে আমরা সেই লোকটির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম যে আমাদের এখানে নিয়ে এসেছে। আমাদের মনে হচ্ছিল এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, হয়তো কোনো জিন বা অন্য কোনো অদ্ভুত প্রাণীর পাল্লায় পড়েছি আমরা। আমার কিছু বন্ধু বলতে লাগলো, আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না, মনে হচ্ছে আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটতে চলেছে। আমাদের মনে নানা রকমের নেতিবাচক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমরা সবাই খুব ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের সঙ্গে থাকা লোকটির আচরণে কোনো অস্বাভাবিকতা ছিল না। আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম আর ভয়ও লাগছিল। যাই হোক, লোকটির উচ্চতা এবং পাতার বিছানার দৈর্ঘ্য দেখে আমাদের খুব অবাক লাগলো। মনে হচ্ছিল বিছানাটা হয়তো স্বাভাবিকের চেয়ে বড়, আর তাতে অতিরিক্ত বিছানা পাতা রয়েছে। লোকটি সাধারণ উচ্চতারই ছিল, কিন্তু আমরা এই নিয়ে আর আলোচনা না করে যার যার মতো ভাগতে লাগলাম। আমরা সবাই সেই ঘরে একজোট হয়ে কোনো মতে শুয়ে পড়লাম। রাত গভীর হতে লাগল। ঘরের দরজাটা কাঠের ছিল। রাতের কোনো এক সময় আমাদের মনে হলো ঘরের আশেপাশে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। জায়গাটা এতটাই নিঃশব্দ ছিল যে দূর থেকে কোনো শব্দ হলেও তা স্পষ্ট শোনা যাচ্ছিল, কিন্তু কারো হাঁটার আওয়াজ এতটাই স্পষ্ট ছিল যে কি বলবো। মনে হচ্ছিল কেউ বারবার ঘরের চারিদিকে চক্কর দিচ্ছে। আমরা এমন ভান করলাম যেন আমরা ঘুমিয়ে পড়েছি। চোখ বন্ধ করে আমরা শুয়ে থাকলাম। আমাদের মধ্যে ৩ জন বন্ধু ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল। আমি আর আমার আরেক বন্ধু তখনও জেগেছিলাম। তারপর এমন একটা ঘটনা ঘটল যে আমাদের রক্ত হিম করে দিল। পাতায় শুয়ে থাকা লোকটি হঠাৎ কাশতে শুরু করল এবং সঙ্গে সঙ্গে অদ্ভুত আওয়াজ করতে লাগল। একটা বিকট শব্দ আর শ্বাস ফেলার আওয়াজ মিলেমিশে একাকার হয়ে গেল। এই আওয়াজগুলো আমাদের প্রচণ্ড ভয় পাইয়ে দিচ্ছিল। আমরা ভয়ে চোখ বন্ধ করে শুয়ে রইলাম আর বারবার আল্লাহর নাম নিতে লাগলাম, যেন কোনোভাবে রাতটা কেটে যায়। কিন্তু আমাদের ঘুমোনো দরকার ছিল, কারণ সকালে উঠে আমাদের গাড়িটা ঠিক করাতে হবে। আমাদের চোখ ঘুমে জড়িয়ে আসছিল। আমরা প্রায় অধা ঘুমন্ত অবস্থায়। আগেই বলেছি আমরা মাটিতে শুয়েছিলাম। ঘরের এক কোণে সেই পাতার বিছানাটা ছিল। লোকটি সেই বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার উচ্চতা এতটাই বেশি ছিল যে মাথা প্রায় ছাদ ছুঁয়ে যাচ্ছিল। সে উঠে দাঁড়িয়ে আমাদের উপর দিয়ে এক পা বাড়িয়ে অন্য পাশে চলে গেল। তারপর ধীরে ধীরে মূল দরজার দিকে এগিয়ে গেল। আমরা স্পষ্টতই তাকে দেখতে পাচ্ছিলাম। আমরা পুরোপুরি সজাগ ছিলাম না, অর্ধ ঘুমন্ত অবস্থায় ছিলাম। কিন্তু এই দৃশ্যটা আমরা দেখেছিলাম। আমাদের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সে দরজাটা খুলে পুরো শরীরটা বের করে দরজার বাইরে চলে গেল। দরজাটা খোলা রেখেই সে পাহাড় থেকে নিচের দিকে নামতে শুরু করল। আমরা ঘরের ভেতর থেকে বাইরের চাঁদের আলোয় সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। লোকটা এত লম্বা লম্বা পা ফেলে পাহাড় বেয়ে নিচে নামছিল। মনে হচ্ছিল সে ৪-৫ কদমেই অনেকটা দূর চলে যাচ্ছে। আমরা তাকে সরাসরি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু চাঁদের আলোয় তার অবয়বটা স্পষ্ট বুঝতে পারছিলাম।
যতক্ষণ না সে আমাদের চোখের আড়াল হলো আমরা তাকিয়ে থাকলাম। এরপর আমি আমার সব বন্ধুদের জাগিয়ে তুললাম। আমার সঙ্গে যারা জেগেছিল তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল। আমরা দ্রুত সবাইকে ঘটনাটা বললাম এবং সবাই মিলে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। আমরা দরজায় খিল লাগিয়ে দিলাম। আমরা প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আমাদের হৃৎস্পন্দনও খুব দ্রুত হয়ে গিয়েছিল। আমরা ভয়ে চিৎকারও করতে পারছিলাম না। আমাদের ভয়টা এতটাই তীব্র ছিল যে আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, এটা স্পষ্ট ছিল যে এই জায়গাটা ঠিক নয়, এখানে অস্বাভাবিক ঘটনা ঘটছে। আমরা সবাই মনে মনে আয়াত পড়তে শুরু করলাম এবং একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইলাম। আমরা ঠিক করলাম যেভাবেই হোক রাতটা এখানেই কাটিয়ে দেব। তারপর আমাদের মনে হলো সেই লোকটি কোথায় যে আমাদের এখানে এনেছিল। আমরা প্রায় আধা ঘন্টা এভাবেই চুপচাপ বসে রইলাম, শুধু শোনার চেষ্টা করছিলাম। হঠাৎ করেই ঘরের মূল দরজার কাছে একটা আওয়াজ হলো, যেন কেউ দরজা খোলার চেষ্টা করছে। আমরা ভয়ে কুঁকড়ে গেলাম। তারপর ছাদ থেকে ধাম করে একটা আওয়াজ হলো, যেন কেউ ছাদে লাফিয়ে পড়েছে। তারপর আরেকবার ধুম করে একটা আওয়াজ হলো, মনে হলো ছাদে কেউ পড়ে গেছে। আমরা ভয়ে এতটাই জমে গিয়েছিলাম যে মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমাদের এক বন্ধু তো ভয়ে কেঁদেই ফেলেছিল। ছাদে কে আছে এই চিন্তাটা আমাদের আরও বেশি কাবু করে ফেলেছিল, কারণ বারবার উপর থেকে পায়ের আওয়াজ আসছিল, আর সেই পা এমনভাবে পড়ছিল যেন এক পা ছাদের উপর এক কোণে আর অন্য পা অন্য কোণে। তারপর আমরা সাহস করে ঠিক করলাম বারবার ভয় পাওয়ার চেয়ে একবার সাহস করে একসঙ্গে বাইরে বেরিয়ে দেখব ছাদে কে আছে। আমরা খুব সাবধানে ধীরে ধীরে পা ফেলে মূল দরজাটা খুললাম। প্রথমে একটু ফাঁক করে বাইরে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমরা বাইরে বেরিয়ে ছাদে যাওয়ার রাস্তাটা খুঁজতে লাগলাম, কিন্তু কোনো রাস্তা খুঁজে পেলাম না। বাড়িটার একদিকে ছিল গভীর খাদ, কিন্তু এমন জায়গা কি বাংলাদেশের কোথাও আছে? বাড়িটা মাটির তৈরি ছিল। আমরা ঠিক করলাম পাথরের উপর পা রেখে দুজন ছাদে ওঠার চেষ্টা করব। আমরা শুধু সামান্য মুখ বের করে ছাদের উপরটা দেখতে চেয়েছিলাম। বন্ধুরা সাহায্য করল আর আমরা দুজন ছাদে উঠে গেলাম। যেই মুহূর্তে আমরা দেওয়ালের উপর থেকে ছাদের দৃশ্যটা দেখলাম, আমাদের পায়ের তলার মাটি সরে গেল। আমরা দেখলাম সেই লম্বা মানুষটা ছাদে এমনভাবে বসে আছে যেন সে উবু হয়ে বসেছে। সে ছাদের অন্য পাশের খাদের দিকে তাকিয়েছিল। আমাদের দিকে তার কোনো খেয়াল নেই। সেই লম্বা মানুষটা ফিরে এসে দরজা খোলার চেষ্টা করেছিল, কিন্তু না পেরে ছাদে এসে বসেছে। আমার মুখ থেকে অজান্তেই একটা চিৎকার বেরিয়ে এলো। আমার চিৎকারে সবাই আতঙ্কিত হয়ে গেল। আমি ধাক্কা লেগে মাটিতে পড়ে গেলাম, আর সেই নিস্তব্ধতার মধ্যে হঠাৎ একটা ধপ করে শব্দ হলো। আমরা সব বন্ধু দ্রুত ঘরে দৌড়ে গেলাম এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম। যদিও আমরা জানতাম যে প্রাণীটা বাইরে ছিল, তার জন্য দরজা ভাঙা বা খোলা কোনো কঠিন কাজ নয়। যাই হোক, ছাদ থেকে গর্জনের মতো শব্দ আসতে শুরু করলো, যেন সে বুঝতে পেরেছে কেউ তাকে দেখে ফেলেছে। কিছুক্ষণ পর সে মূল দরজার কাছে এসে দরজা খোলার চেষ্টা করল। তারপর সব চুপচাপ হয়ে গেল, আর তারপর একটা কণ্ঠস্বর শোনা গেল, তোমরা যারা এখানে আছো, তোমরা আমাদের অতিথি। ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের কেউ কিছু বলবে না। তোমরা এখানে আসার সময় এক খবিশের ছলনায় পড়েছিলে। ওরা যেন আসতে না পারে সেজন্য আমরা পাহারা দিচ্ছি। এখন সকাল পর্যন্ত এখানে বিশ্রাম নাও, সকাল হলেই চলে যেও। আমি এখন যাচ্ছি। এই কথাগুলো বলার পর আমরা বুঝতে পারলাম সে বড় বড় পা ফেলে সেখান থেকে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর আবার সব শান্ত হয়ে গেল, কিন্তু যে অনুভূতিটা আমাদের হয়েছিল, যে দৃশ্য আমরা দেখেছিলাম, সেটা আমাদের মনে একেবারে গেঁথে গিয়েছিল। আমরা পুরো রাতটা ভয়ে ভয়ে কাটালাম। যদিও সত্যি বলতে সকাল পর্যন্ত আমাদের সঙ্গে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। সকাল হতেই আমাদের দরজায় কেউ টকা দিল। আমরা ভয়ে দরজা খুলছিলাম না। আমরা দরজার ওপাশ থেকে জিজ্ঞেস করলাম, কে? সেই একই ভাঙা ভাঙা গলার আওয়াজ, সেই লোকটাই যে রাতের বেলা আমাদের এখানে এনেছিল। তার কণ্ঠস্বর শুনে আমরা দরজা খুললাম। সে একটা শিশুর সঙ্গে এসেছিল, আর তাদের হাতে ঘরে তৈরি করা নাস্তা ছিল। আমাদের মনের মধ্যে তখন ক্ষুধা তৃষ্ণা কিছুই ছিল না, কিন্তু সে বলল, তোমরা একটু ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের জন্য নাস্তা এনেছি। আমরা খুব ভয় পেয়েছিলাম। সে আমাদের চেহারা দেখেই বুঝতে পেরেছিল যে আমরা আতঙ্কিত। সে বলল, আমি তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, এই বাড়িটা অনেক দিন ধরে বন্ধ ছিল। এটা আমারই বাড়ি।
এখানে আগে অতিথি আসতো, কিন্তু অনেক দিন হয়ে গেল কেউ আসে না, থাকে না। আর এই পাহাড়গুলোতে আল্লাহর অন্য সৃষ্টি তারা থাকে, এখানে তাদের প্রভাব আছে। তবে তারা আমাদের কোনো ক্ষতি করে না। আমরা অনেকবার তাদের উপস্থিতি অনুভব করেছি। যখন তারা আমাদের পথে বা কাজে বাধা দেয়, তখন আমরা তাদের জানিয়ে দিই যে আমাদের এই কাজটা করতে হবে বা আমাদের এখানে থাকতে হবে। আমি তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, আরেকটি কথা, তোমাদের এখানে আসার সঙ্গে সঙ্গেই আওয়াজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে কেউ এখানে এসেছে যেন সে এখান থেকে চলে যায়, কারণ রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। যাই হোক, আমরা তার কথা শুনে পুরো ব্যাপারটা বুঝতে পারলাম। সে একদম স্বাভাবিক আচরণ করছিল, যেন তার জন্য এটা নতুন কোনো ঘটনা নয়। সেই লোকটি আমাদের আত্মীয়ের বাইকে আমাদের এক বন্ধুকে বসিয়ে বলল, যাও মেকানিক নিয়ে এসো। এরপর আমার এক বন্ধু তাদের সঙ্গে গেল এবং মেকানিক নিয়ে এলো। আমরা যেখানটায় গাড়ি দাঁড় করিয়েছিলাম সেটা বেশ দূরে ছিল। সেটা বেশ দূরে ছিল। অনেকক্ষণ হেঁটে আমরা আমাদের গাড়ির কাছে পৌঁছালাম। গাড়িটা একদম সুরক্ষিত আছে। এতক্ষণে তারা রাস্তার মাধ্যমে বাইকে করে মেকানিক নিয়ে এসেছে। মেকানিক দুঃসংবাদ দিল, গাড়ির গ্যাসকেট পুড়ে গিয়েছে। গাড়ি ঠিক করতে করতে সন্ধে হয়ে যাবে। আমাদের বাজেটের সব টাকা গাড়ির পেছনেই খরচ হয়ে গেল, আর আমাদের সাহসও ছিল না ঘোরার। আমরা ঠিক করলাম যে রাতের বেলা আর যাত্রা করব না, যেভাবেই হোক সকালে বের হব এবং সন্ধ্যের আগেই ঢাকা ফিরব। কিন্তু আমরা সেই অ্যাডভেঞ্চার আর ঘোরাঘুরি কখনো ছেড়ে দিইনি, কারণ এটা ছিল আমাদের নেশার মতো। সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেই ভয়টাও ভুলে গেছি। তবে আজও আমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরে, সেটা আসলে কি ছিল? আমরা কি সত্যিই জিনের দেখা পেয়েছিলাম? যাই হোক, এটাই ছিল আমার সঙ্গে আর আমার বন্ধুদের সঙ্গে ঘটা ঘটনা, একটা ট্রিপের ঘটনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অচিনপুরের সবাইকে অনেক ধন্যবাদ ঘটনাটি এতক্ষণ শোনার জন্য। তো এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ, সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আমরা আপনাদেরও ঘটনা চাই, আর সেজন্য যেটা করতে হবে, আমাদের ইমেল করতে হবে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। বিদায়।